আমি এখন সমাপনী বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি মাননীয় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের এই সংসদ গত 2 মে 2024 তারিখে শুরু হয়েছে আর আজকে 9 মে এটা শেষ হতে যাচ্ছে। মোট 6 দিবসের বৈঠক। এখানে মাত্র সরকারি বিল কয়েকটি 6টি ছিল, তবে একটা বিল আমরা পাশ করছি, বাকিগুলি পরবর্তীতে আসার অপেক্ষায় রয়েছে। 2টো বিল উত্থাপন করা হয়েছে, কমিটিতে আছে আলোচনার জন্য। তাছাড়া আমরা এই পার্লামেন্টে আমাদের একজন মাননীয় সংসদ সদস্য মৃত্যুবরণ করেছেন বলে আমরা তার জন্য শোক প্রস্তাব গ্রহণ করেছি। এছাড়া সরকারি কর্ম কমিশনের রিপোর্ট, তথ্য কমিশনের বার্ষিক প্রতিবেদন, দুর্নীতি দমন কমিশনের বার্ষিক প্রতিবেদন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বার্ষিক প্রতিবেদন এবং বাজেট বাস্তবায়ন সম্পর্কিত প্রান্তিক প্রতিবেদন এই সংসদে উপস্থাপিত হয়েছে। কাজেই সংসদ স্বল্প সময়ের জন্য এরপরে আমাদের বাজেট সেশন শুরু হবে এবং বাজেট সেশনেও আমাদের মাননীয় সংসদ সদস্যরা বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন। আজকে আমাকে এখানে সমাপনী বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য মাননীয় স্পিকার আপনাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং বিরোধী দলের নেতা সুদীর্ঘ বক্তব্য রেখেছেন, তাকেও আমি ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আমি পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি। আমাদের মুক্তিযোদ্ধা, তাদের আমি জানাই সশস্ত্র সালাম। অত্যন্ত বেদনার সঙ্গে স্মরণ করি 75 15 আগস্ট, যেদিন আমার বাবা মা ভাইদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল। বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রথম রাষ্ট্রপতি, এবং তিনি সেদিনের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে নির্মমভাবে হত্যা করা হয়। একই সাথে আমার মা ফজিলাতুন্নেসা মুজিবকে হত্যা করে। আমার ভাই কামাল জামাল রাসেল, ছোট্ট 10 বছর রাসেল রেহাই পায়নি, তাকে হত্যা করে। কামাল জামালের নবপরিণীত সুলতানা রোজিকে হত্যা করে। আমার একমাত্র চাচা শেখ আবু নাসের, মুক্তিযোদ্ধা, তাকেও হত্যা করে। তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, তাকেও রেহাই দেয়নি খুনিরা এবং পঙ্গু ছিলেন। আমার মেজ ফুপুর বাড়ি আক্রমণ করে ফুফাতো ভাই যুবনেতা শেখ ফজলুল হক মনি এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী আর্যমণিকে হত্যা করে। সেজ ফুপুর বাড়িতে আক্রমণ করে আমার ফুফু আব্দুল রাফ সানেবাদ কৃষিমন্ত্রী ছিলেন, তাকে এবং তার 10 বছরের ছেলে আরিফ, 13 বছরের মেয়ে বেবি, 4 বছর নাতি সুকান্তকে নির্মমভাবে হত্যা করে। তার ভ্রাতুষ্পুত্র মুক্তিযোদ্ধা শহীদ সানেবাদ এবং ভাগ্নে রিন্টুকে হত্যা করে। 15 আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। মাননীয় স্পিকার, আজকে 9 মে এই দিন ডক্টর ওয়াজেদ মৃত্যুবরণ করে। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। জাতির পিতা চেয়েছিলেন এই দেশটাকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবেন। মাত্র 3 বছর 7 মাসেই একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ এবং একটি প্রদেশ, তাকে রাষ্ট্রে উন্নীত করে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে যুদ্ধের সেই ভয়াবহতা কাটিয়ে উঠে স্বল্প সময়ের মধ্যে 3 বছর 7 মাসের মধ্যেই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করেন। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার এবং তাদের ভাগ্য পরিবর্তনের ব্যাপক কর্মসূচি তিনি হাতে নেন, যা বাস্তবায়িত করতে যদি পারতেন, তা যদি বাস্তবায়িত হতো, তাহলে বাংলাদেশ স্বাধীনতার 10 বছরের মধ্যেই উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে উঠত। আমাদের দুর্ভাগ্য, 15 আগস্টে জাতির পিতাকে হত্যার পর আমরা দেখেছি এদেশে কি রক্তাক্ত অবস্থা। শুধু যে জাতির পিতাকে হত্যা করেছে তা না, 3রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় 4 নেতাকে নির্মমভাবে হত্যা করে।
আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীকে গ্রেপ্তার, তাদের উপর অমানবিক অত্যাচার। সেনাবাহিনীতে একের পর এক কূ হতে থাকে। হাজার হাজার সেনা অফিসার সৈনিকদের বলতে গেলে বিনা বিচারে বা বিচারের নামে প্রহসন করে তাদের হত্যা করা হয়, ফাঁসি দেওয়া হয়, ফায়ারিং স্কোয়াডে মারা হয়, লাশ গুম করে ফেলা হয়। সেনাবাহিনী, বিমান বাহিনীর শত শত হাজার হাজার অফিসার সৈনিকদের এইভাবে মারা হয়। এখনও তাদের স্বজনরা সেই গুম হয়ে যাওয়া তাদের আপনজনকে খুঁজে বেড়াচ্ছে। প্রায় 18-19টা কূ হয়েছিল সেই সময়। সেনাছাউনিতে বিধবার কান্না, সন্তানহারা পিতামাতার কান্না, পিতাহারা সন্তানের কান্নায় আকাশ বাতাস ভারী ছিল। মাননীয় স্পিকার, এই ছিল বাংলাদেশের অবস্থা, যেখানে জাতির পিতা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন স্বল্পোন্নত দেশে। সেই 75 সালের ঘটনার পর থেকে যারা ক্ষমতা এসেছিল, সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল। জনগণের কোনো ভোটের অধিকারও ছিল না, বরং স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধী যাদের বিচার জাতিপিতা শুরু করেছিলেন তাদেরকে ক্ষমতায় বসানো হয়েছিল, তাদের মুক্তি দিয়ে তাদেরকে রাজনীতি করার সুযোগ দেওয়া হয়েছিল। তারাই এই প্রধানমন্ত্রী অথবা উপদেষ্টা অথবা মন্ত্রী মর্যাদা পেয়েছিল। জাতির পিতার হত্যাকারী তাদের যাতে বিচার না হয়, ইন্ডেমনিটি অর্ডিন্যান্স দিয়ে বিচারের হাত থেকে তাদের মুক্ত করা হয়েছিল এবং তাদেরকে রাজনীতি করার সুযোগ দেওয়া হয়েছিল, বিভিন্ন বিদেশে চাকরি দিয়ে পুরস্কৃত করা হয়েছিল। সেখানে কোনো আইনের শাসন ছিল না। এই ছিল বাংলাদেশের অবস্থা। আমাদের হাজার হাজার নেতাকর্মী নির্যাতনের শিকার হয়, কতজনকে মেরে লাশ পর্যন্ত গুম করে ফেলে। যে দেশটা এদেশের মানুষ জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরটাকে সারা দিয়ে অস্ত্র তুলে নিয়ে বিজয় অর্জন করে দেশের মানুষের মাথা উঁচু করেছিল, সেই দেশের মানুষের মাথা হেট হয়ে গিয়েছিল আন্তর্জাতিকভাবে। বাংলাদেশ দুর্ভিক্ষের দেশ, ভিক্ষুকের দেশ, বন্যা খরা প্রাকৃতিক দুর্যোগের দেশ হিসেবে মানুষ চিনতে শুরু করেছিল। সেই বিজয়ী জাতি হিসেবে যে বিশ্ব দরবারে একটা সম্মান, সে সম্মান হারিয়ে গিয়েছিল। মাননীয় স্পিকার, আমার ছোট বোন আমার রেহানা আর আমি বিদেশে ছিলাম, আমার স্বামীর কর্মস্থলে আমরা বেঁচে গিয়েছিলাম, কিন্তু সে বাচ্চা খুব কষ্টের। 81 সালে আমি ফিরে আসার সুযোগ পাই। সেখানে বাধা ছিল অনেক, সকল প্রতিকূলতা ভেঙে আমি চলে এসেছিলাম। সমগ্র বাংলাদেশ আমি ঘুরি, মানুষের অবস্থা আমি নিজের চোখে দেখেছি। প্রতি বছর দুর্ভিক্ষ, মানুষের মাথা পিছু আয় জাতিপিতা যেখানে রেখে গেছে ওইটুকুই, তারপরে একটু বাড়েনি এবং কমেছে। দেশের কোনো উন্নতি তেমন ছিল না। ক্ষমতাসীনরা ক্ষমতার উচ্ছিষ্ট বিলে কিছু মানুষ এলিট শ্রেণী তৈরি করে। আজকে যে কথা আসে ঋণ খেলাপি, এই ঋণ খেলাপি কালচার কখন শুরু? ওই জিয়াউর রহমান যখন অবৈধভাবে ক্ষমতা দখল করে ক্ষমতাকে কুক্ষিগত করে, ঠিক সেই থেকেই শুরু, যার ধারাবাহিকতা আমরা দেখেছি এরশাদের আমলে, খালেদা জিয়ার আমলে, এবং সেখান থেকে এখনো পূর্ণ মুক্তি পাওয়া যায়নি। এটা হলো বাস্তবতা। তারপরে আমাদের প্রচেষ্টা আছে। মাননীয় স্পিকার, আজকে অনেকে গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রের প্রবক্তা হয়ে গেছে কেউ কেউ। আমার প্রশ্ন, যারা এখন গণতন্ত্র চিল্লায়, তাদের জন্মটা কি গণতন্ত্রের মধ্য দিয়ে হয়েছে, না ওই রক্তাক্ত হাতে যারা ক্ষমতা দখল করেছিল সেই সেনা কর্মকর্তাদের পকেট থেকে বের হওয়া রাজনৈতিক দল, যারা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছিল? হ্যাঁ না ভোট, হ্যাঁ বাক্স আছে, না বাক্স নাই, 100% উপরে ভোট, এরপরে রাষ্ট্রপতির নামে প্রহসনের ভোট, সেই 77 সালে, 79 সালে নির্বাচন, তখন জাতীয় সংসদ নির্বাচন, সেখানেও ওই পকেটে বের হওয়া দলটাই তাকে জেতানোর জন্য
অর্থাৎ 2/3 মেজরিটি না পেলে সংবিধান সংশোধন করা যায় না। জনগণের ভোট চুরি করে 2/3 মেজরিটি নিয়ে সেই সংসদ তৈরি হয়েছিল। জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া সেটাও তো সেই জিয়ার আমল থেকেই শুরু। এবং এরপর আমরা দেখেছি 81 সালে রাষ্ট্রপতি নির্বাচন, বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী জেনারেল এরশাদ সেনাপ্রধান ঘোষণা দিলেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী তার প্রার্থী। সেই নির্বাচনেও কারচুপি এবং যেভাবে সন্ত্রাস এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর অত্যাচার। 86 সালের নির্বাচন আমরা অংশগ্রহণ করেছি প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে। ভোটের রেজাল্ট বন্ধ করে রাখা হলো 48 ঘন্টা, তারপর ঘোষণা দেওয়া হলো। কিন্তু সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ জিতে আসে, সে জিততে দেওয়া হয়নি। কাজে এইভাবে কিন্তু এদেশের নির্বাচন। এরপর আবার 88 সালে রাষ্ট্রপতি নির্বাচন, এক ভোটার বিহীন নির্বাচন এরশাদ সাহেব করে বসলেন। কাজে নির্বাচনগুলি নিয়ে যে ছিনিমিনি খেলা এবং জনগণের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা, এর বিপরীতে গণতন্ত্র প্রতিষ্ঠা, জনগণের ভোটের অধিকার রক্ষার জন্য আমরাই আন্দোলন করেছি। আমাদের বহু নেতাকর্মী জীবন দিয়েছে, তারপরে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলাম। কিন্তু এরপরে আমরা দেখি 96 সালের 15 ফেব্রুয়ারি আর এক নির্বাচন খালেদা জিয়া করলো। সে নির্বাচনে ভোটার নাই, তারপরে অনেক চেষ্টা করে বলা হয়েছে 22% ভোট পড়েছিল, 3-4%-এর বেশি ভোট হয়নি, এটা ঠিক। সেনাবাহিনী ছাড়া বাংলাদেশে দিয়ে সেই নির্বাচনে প্রহসন করলো। সে নির্বাচন টিকাতে পারেনি। 88 নির্বাচন যেমন জেনারেল এরশাদ টিকাতে পারেনি, খালেদা জিয়াও 96 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচন টিকাতে পারেনি। 15 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, 30 মার্চ খালেদা জিয়া জনগণের রুদ্র রোষে আন্দোলনের পদ থেকে বাধ্য হয়েছে ভোট চুরির অপরাধে। ভোট চুরির অপরাধে তাকে বিদায় দেওয়া হয়েছে, এটা হলো বাস্তবতা। এরপর নির্বাচনে আমরা 12 জুন নির্বাচন হয়, সেই নির্বাচনে আমরা সরকার আসি। এই 12 জুন নির্বাচন ঠেকাতে যেও আবার একটা কু করার চেষ্টা করা হয়েছিল, যদিও সেটা আমাদের কোনো সমর্থন পায়নি, বরং সেটাকে বাধা দিয়েছিলাম আমি, যার জন্য নির্বাচনটা হয়েছিল, আমরা ক্ষমতা আসতে পেরেছিলাম। 96 সালে এসেই আমরা জনগণের জন্য কল্যাণে কাজ করি। আজকে বিদ্যুৎ নিয়ে কথা হয়, তখন বিদ্যুৎ ছিল মাত্র 1600 মেগাওয়াট। বিদ্যুতের জন্য হাহাকার। কানসাটে বিদ্যুৎ যে আন্দোলন করেছিল বলে খালেদা জিয়া গুলি করে মানুষ হত্যা করলো। সে বিদ্যুতের দাবিতে বিএনপির এক নেতা এই ঢাকায় বিদ্যুৎ আর পানি মানুষ পায় না, বিএনপির এক এমপিকে দিল ধাওয়া, তার নামই হয়ে গেল দৌড় সালাউদ্দিন। তো এই হলো দেশের অবস্থা, এখানেই তারা রেখে গেছে। আমরা 96 সালে এসে 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি, সাক্ষরতা 45%। দেশের মানুষের কোনো কিছুই ছিল না, তারা করেনি। মাননীয় স্পিকার, বাংলাদেশের মানুষ প্রথম গণতন্ত্রের স্বাদ পায় এবং তাদের আর্থসামাজিক উন্নয়ন যে সরকার করতে পারে এটা প্রথম উপলব্ধি করে আওয়ামী লীগ যখন সরকারে আসে। এটা হলো বাস্তবতা। 2001 সালের নির্বাচন, মাননীয় স্পিকার, আমার কাছে প্রস্তাব ছিল গ্যাস বিক্রি করতে হবে। দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় যাব, আমি তো বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, আমার পক্ষে তো দেশ বাঁচা সম্ভব নয়। আমি রাজি হইনি, আর রাজি হইনি বলেই আমি কিন্তু ক্ষমতা আসতে পারিনি। কিন্তু সেই নির্বাচনে কি হয়েছিল? 1 অক্টোবর নির্বাচনের আগে থেকে অত্যাচার আমাদের নেতা কর্মীদের উপর। 3-4 দিন আগে থেকে কেউ ঘরে থাকতে পারেনি, এমনকি নির্বাচিত চেয়ারম্যানও না। নির্বাচিত চেয়ারম্যানকে সেনাবাহিনীর গাড়িতে দড়ি দিয়ে বেঁধে সব জায়গায় ঘোরানো হয়েছে, এরকমও ঘটনা ঘটেছে। সেই নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করলো খালেদা জিয়া। জনগণের ভোট না পেয়ে ক্ষমতা আসলে সে যে কি ভয়ঙ্কর হয় তা তো আমরা জানি। ঠিক
71 সালে পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে এদেশে গণহত্যা চালিয়েছে তারা সেইভাবে হত্যাকাণ্ড চালিয়েছে, মেয়েদের উপর পাশবিক অত্যাচার করেছে। মা মেয়ে একসাথে 6 বছরের আজুফা, গরিবের মেয়ে, তার বাবা নৌকায় ভোট দিয়েছে দেখে বিএনপির ক্যাডাররা ওই ছোট্ট শিশুটিকে ব্লেড দিয়ে তার স্ত্রী অঙ্গ কেটে তাকে গ্যাং রেপ করেছিল। ঠিক এরকম বহু ঘটনা বাংলাদেশে তখন ঘটেছিল। মহিমা আত্মহত্যা করেছিল, রুমাকে ধরে নিয়ে যেতে গিয়েছিল, সে আত্মহত্যা করেছিল। ফাহিমা আত্মহত্যা করেছিল। সেই গাফারা বেদানাকে মামলা করতে পারেনি। সিরাজগঞ্জে পূর্ণিমা মামলা করেছিল, তাকে গ্যাং রেপ করেছিল বলে, সেই জন্য তার বাবা মা ওই এলাকায় থাকতে পারেনি। আমাদের মকসুদপুরে ফাতেমা, তাকে ওখান থেকে ধরে নিয়ে মাগুরায় নিয়ে এসে তাকে গ্যাং রেপ করে, তার ট্রমা হয়ে গেছিল, সে মানুষ দেখলে চিৎকার করতো। আমি নিজে তাকে সিআরপিতে রেখে চিকিৎসা করেছিলাম, কিন্তু তাকে বাঁচাতে পারিনি। প্রায় লাখখানেক মহিলা 2 দিন শব্দ পরিচিত, তাকে পর্যন্ত 25,000 মানুষ আমার কোটালীপাড়া আশ্রয় নিয়েছিল, থাকতে পারে না অন্য কোথাও। এই ছিল দেশের অবস্থা, এই হলো গণতন্ত্র। এই গণতন্ত্র তারা দিয়েছিল। 2001 থেকে 6 পর্যন্ত এই তাণ্ডব তাদের চলে। বাংলাদেশ কি অর্জন করেছে? বিএনপিরা বলে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, দুর্নীতিতে 1 নম্বর দেশ। বাংলা ভাই সন্ত্রাস, জঙ্গিবাদ, বোমা হামলা, গ্রেনেড হামলা প্রতিনিয়ত। একই দিনে 63 জেলায় বোমা, 500 জায়গায় বোমা ফুটল। জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি, এই তো ছিল নিত্য নৈতিক। তারপরে নির্বাচন, 1,23,00,000 ভুয়া ভোটার দিয়ে ভোটার লিস্ট করে তারা নির্বাচন করার পদক্ষেপ নিল। সকলে নির্বাচন বয়কট করেছিল, কতজন আনকন্টেস্টেড ঘোষণাও হয়েছিল। কিন্তু তাদের দুঃশাসনে এবং জনগণ অতিষ্ঠ হয়ে আন্দোলন করে, এবং তাদের এই দুঃশাসনের ফলেই দেশে এমার্জেন্সি আসে। 2007 সালে সেই এমার্জেন্সি সরকার, যদিও সে সরকার খালেদা জিয়ারই প্রিয় ব্যক্তিত্ব ছিল, যেমন নিয়াজউদ্দিন সাহেব তার রাষ্ট্রপতি ফখরুদ্দিন সাহেবকে নিয়ে এসে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করেছিল, সেখান থেকে প্রধান উপদেষ্টা, সেনাবাহিনীতে 9 জন সেনা অফিসার ডিঙিয়ে মঈনুদ্দিনকে বানানো হয়েছিল সেনাপ্রধান। তো তাদেরই সরকার আসলো, কথা ছিল ইলেকশন দেবে, তারাও আস্তে আস্তে ক্ষমতায় বসারই একটা চেষ্টা করতো। আমি তার প্রতিবাদ করেছিলাম, সাথে সাথে আমি গ্রেপ্তারও হয়েছিলাম। যদিও আমি যখন বিদেশে ছিলাম, আমার ছেলের বউ অপারেশন হয়েছিল, ছোট বাচ্চা, আমি তাকে দেখতে গিয়েছিলাম, তার সেবা করতে গিয়েছিলাম। সেই সময় মেয়ে অন্তঃসত্ত্বা ছিল, তাকে দেখতে গিয়েছিলাম। আমাকে আসতে দেবে না দেশে, আমার বিরুদ্ধে মার্ডার কেস দিয়েছে। যখন আমি শুনলাম যে আমার বিরুদ্ধে মার্ডার কেস দিয়েছে, আমার মেয়েকে আমার দেখতে যাওয়ার কথা ছিল, আমি তাকে দেখে এসেছিলাম, আবার যাব, আমি যাইনি। আমি যার বউ একটু সুস্থ হয়েছে, আমি ফিরে এসেছি দেশে, দেশে ফিরে আসার চেষ্টা করলাম, আমাকে আসতে দেবে না, আমাকে বলা হলো না আসার জন্য। তারপরে তো আমি জোর করে ফিরে এসেছি, আমাকে ভয় দেওয়া হয়েছিল যে আমাকে মেরে ফেলে দেবে। এই মে মাসে 81 সালে 17 মে ফিরেছিলাম, আর ওই সময় 7ই মে। আমি 7ই মে আসি, তার কারণ আমাদের আহসানুল্লাহ মাস্টার, যিনি আমাদের শ্রমিক নেতা এবং আওয়ামী লীগের নেতা এবং সংসদ সদস্য ছিলেন, তাকে নির্মমভাবে হত্যা করেছিল বিএনপি। আমি বলছিলাম আমি 7ই মে পৌঁছাবো, যাতে তার অন্তত তার শোক সভায় যোগদান করতে পারি, কিন্তু সেটাও করতে পারিনি। এমন একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছিল। আমি আহসানুল্লাহ মাস্টারকে আত্মার মাগফিরাত কামনা করি, কিন্তু এই বিএনপি আমলে কিবিআর সাহেব আমার অর্থমন্ত্রী, তাকে তারা হত্যা করে। আমাদের মঞ্জুর রহমান সাহেব, আমাদের মমতাজ, নাটোর, কত নাম বলবো মাননীয় স্পিকার। কাজে এই অবস্থার মধ্য দিয়ে 1,23,00,000 ভুয়া ভোটার দিয়ে যখন ইলেকশন করতে যায়, এমার্জেন্সি ঘোষণা দেয়, সেই ইলেকশন বাতিল হয়ে যায়। আমাকে গ্রেপ্তার করা হয়, যাও, এরপরে আবার খালেদা জিয়াকেও পরে গ্রেপ্তার করে। মাননীয় স্পিকার, কখনো থেমে থাকেনি। যাও, আমার একটাই দাবি ছিল ইলেকশন,
2008-এ নির্বাচন হয়। আজকে বিএনপি 2014 সালে ইলেকশন করেনি। কেন করেনি? তার কারণ তারা ইলেকশন বন্ধ করার জন্য 13 সাল থেকে অগ্নিসন্ত্রাস শুরু করে। তার কারণ 2008-এর যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে বিএনপি পেয়েছিল মাত্র, বিএনপি আর জামাত জোট তাদের 20 দলীয় ঐক্যজোট পেয়েছিল মাত্র 30টা সিট, আর আমরা মহাজোট মিলে সব পাই, আওয়ামী লীগ এককভাবে 233টা সিট পায়। ওই নির্বাচন নিয়ে তো কেউ প্রশ্ন তুলতে পারেনি। ওই নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন হয়েছে, সেটা হলো বাস্তবতা। তাহলে বিএনপি কেন মাত্র 30টা সিট পেল? তাহলে তারা এখন কি করে বলে যে ইলেকশন করবে না বা ইলেকশন হয় না বা ইলেকশন নিয়ে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে? তারা তো করেনি এই জন্য তারা জানে যে ইলেকশন করলে জনগণ তাদের ভোট দেবে না। কারণ ওই 2001 থেকে 2006-এর ক্ষত মানুষের মন থেকে মুছে যায়নি, বা জিয়াউর রহমান সে অপকর্ম মুছে যায়নি। কাজে সেই ইলেকশন ঠেকাতে যে অগ্নিসন্ত্রাস করে মানুষ মারা, পুলিশ হত্যা করা, আবার এবার 2023 আপনারা দেখছেন যে চিফ জাস্টিসের বাড়িও রেহাই পায় না, সাংবাদিকরাও রেহাই পায়নি। তবে চিফ জাস্টিসের বাড়ি না, চিফ জাস্টিসের চেম্বারের দরজা লাথি মারাও বিএনপির অভ্যাস আছে, সেটাও তারা করেছিল। সাংবাদিকদের খালি পিটানো না, প্রেস ক্লাবে ঢুকে সাংবাদিকদেরকেও পিটিয়েছে, সে রেকর্ডও আছে। মানে অপকর্মে কোনো কিছু বাদ নেই। তো তার জন্য এখন নানা প্রশ্ন ওঠে। তো আমার সেই প্রশ্ন করতে হয় যে নিজেদের আয়নার চেহারাটা দেখা উচিত। মাননীয় স্পিকার, 8-এর নির্বাচনে আমরা জয়ী হয়ে সরকার গঠন করি। এরপর জনগণ বারবার ভোট দিয়েছে, আমরা সরকারি। আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ আজকে উন্নয়ন হচ্ছে। আমরা যেমন 8 সালের নির্বাচনে আমাদের ঘোষণা ছিল রূপকল্প 2021 ডিজিটাল বাংলাদেশ, আমরা তা বাস্তবায়ন করেছি। জনগণের কাছে যা ওয়াদা দিই আমরা দিয়েছি। খাদ্যে দেশকে স্বয়ংসম্পূর্ণ করা, মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, দারিদ্র্য বিমোচন করা থেকে শুরু করে আমরা কিন্তু একের পর এক সাফল্য দেখাতে সক্ষম হয়েছি। এটা যতই বলেন, আজকে যেখানে 1600 মেগাওয়াট বিদ্যুৎ ছিল, আজকে তো 16,000 মেগাওয়াটের উপরে আমরা উৎপাদন করতে পারি, সে ঝাটপট তো রেখেছি। হ্যাঁ, তারা প্রশ্ন উঠান বিশেষ আইন কেন করলাম। বিশেষ আইন এই জন্য করেছি, আমি তো ব্যক্তি খাতে সব উন্মুক্ত করে দিয়েছি, আর ব্যক্তি খাতে উন্মুক্ত করে পরে সেখানে আইন করেই করতে হবে। আর আমি যদি দ্রুত বিদ্যুৎ উৎপাদন করতে চাই, সরকার দিয়ে করলে হবে না, ব্যক্তিখাত দিতেই হবে। আর ব্যক্তিখাত না দিয়ে তো কর্মসংস্থানও বাড়ে না। পৃথিবীর কোন দেশ আছে যেখানে ক্যাপাসিটি চার্জ ছাড়া বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি স্বাক্ষর? একটা দেশ দেখান, একটা দেশ দেখান। ক্যাপাসিটি চার্জ বলে বিশেষ আইনে কাউকে কিন্তু দায় মুক্তি দেওয়া হয়নি, বরং বেসরকারি খাতে প্রথম বিদ্যুৎ কেন্দ্র করেছিল সামিত খুলনায়। তারা ওই বিদ্যুৎ কেন্দ্র সম্পূর্ণ করতে দেরি করেছিল, যে কদিন প্রতিদিন $10,000 করে তাদের ফাইন দিতে হয়েছে, আর সেই ফাইন আমি আদায় করেছি। মাথায় রাখতে হবে, দায় মুক্তির কোনো ধারণা নেই। মামলা করতে না পারে, আর বিদ্যুৎ বন্ধ করে দিতে না পারে, আমার কাজ বন্ধ করতে না পারে। ব্যবস্থার বিদ্যুৎ দেওয়া, বিদ্যুৎ দিতে পারি, খাদ্য নিরাপত্তা, চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা, সেগুলো আমরা যোগদান করেছি। বাংলাদেশ এই ব্যবস্থাও করেছি। আজকে আপনারা দেখেন, হ্যাঁ, পদ্মা গিয়েছি, বাধা পেয়েছি। রেল লাইন আমরা ঢাকা থেকে ওই রেল লাইন দিয়ে খুলনা বাংলা পৌঁছাবে।
প্ল্যান করা হয়েছে, প্রয়োজন নাই যারা তারা কি বলবো ছাড়া বিদ্যুৎ কেন্দ্র বললাম এত টাকা খরচ করে প্রয়োজন ছিল। পৃথিবীর বড় দেশে এই পাওয়ার প্ল্যান্ট সেই 60 সাল থেকে 62 কথা পাকিস্তানিরা দিয়েছিল, দুইটা পাওয়ার বলে নিয়ে গেল পাকিস্তানে। আমাদের আজকে বিদ্যুৎ নির্মাণ করেছি এবং এই বিদ্যুৎ কেন্দ্র সব থেকে ভালো বিদ্যুৎ আমরা পাবো এবং আমরা সেখানে আরো সেই সাথে সাথে আরো কত প্রশ্ন আসে বক্তৃতা দিয়ে যাচ্ছেন। আমি মানুষকে আমাদের একটা কিন্তু সেখানে সময় কথা বলছে, তো সারাদিন কথা বলে যদি বলে কথা বলতে দেয়া হয় না, কি জবাব? কোনো প্রশ্ন হ্যাঁ যা করবেন মেট্রো এর কি প্রয়োজন ছিল? 3000 কোটি টাকা দিয়ে তো যানজট হতো। আজ মানে 50,000 মেট্রো রেল থেকে সেই পর্যন্ত স্টেশন পর্যন্ত দাঁড়িয়ে 6-7 মানুষ যাতায়াত করতে পারবে দিনে। যারা চলছে তারা সুফলটা পাচ্ছে, আর যারা পাচ্ছে কিনা তা জানি না, লজ্জা পাচ্ছে কিনা তা আমি জানি না। মানে স্পিকার, বিদ্যুৎ কেন্দ্র করছি এখানে হচ্ছে বায়ু থেকে উৎপাদিত বিদ্যুৎ শুরু করেছি কেবল। আমাদের গ্রিন এনার্জি দরকার, আবার কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করছি। বহুমুখী করতে হচ্ছে মাটি, এখানে যে কোনো কিছু করতে গেলে যেন তেন করে বানালে তো 2 দিন পর সে রাস্তা থাকে না। সেখানে একেবারে মাটির থেকে তুলে আধুনিক প্রযুক্তি দিয়ে আমরা এখন রাস্তা তৈরি করছি। রাস্তা যখন চলেন তখন দেখেন না, তো খরচ তো লাগবেই। যেখানে শক্ত মাটি সেখানে অত খরচ হয় না, কিন্তু এখানে নরম মাটি বলে আমাদের খরচ বেশি হয়। এটা খুব স্বাভাবিক ব্যাপার, এটা নিয়ে প্রশ্ন তোলার কিছু নেই। কিন্তু আমরা 15 বছরে যে পরিমাণ কাজ করতে পেরেছি, ওই 21 বছর আর তারপরে ওই 8 বছর, এই 29 বছরে কি কেউ কাজ করতে পেরেছে? পারে নাই, পারবেও না। কারণ প্রজেক্ট দিয়েই তো আগে টাকা খাওয়া, আর আমরা প্রজেক্ট শেষ করে ছাড়ি, ওখানে টাকা খাওয়ার কোনো সুযোগ নাই। এটা হলো বাস্তবতা। কারণ ওয়ার্ল্ড ব্যাংক চ্যালেঞ্জ দিয়েছিল না, সেই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করেছি না, প্রমাণ করতে পেরেছে। হ্যাঁ, কিছু জিনিস আপনারা তৈরি করে রেখে গেছেন, সেই জিয়ার আমল থেকে যে বললাম না কালচার একটা তৈরি করে রেখেছেন, সেটা তো কিছু আছে। সেখান থেকেও যেভাবে উত্তরণ ঘটা যায় সে চেষ্টাও আমাদের আছে। আমাদের চেষ্টাই হচ্ছে দেশকে উন্নত করা। আজকে বিচার বিভাগ প্রশাসন বিভাগকে আলাদা করা হয়েছে। মামলার জট হওয়ার আরেকটা কারণও আছে। আগে কিছু কিছু মামলা ছোটখাটো সেগুলি ডিসির অফিসেই সম্পন্ন হয়ে যেত, কিন্তু এরপরে এটা মাজদার হোসেন মামলা করে বিচার বিভাগ থেকে আলাদা করা। বিচার বিভাগ থেকে আলাদা করা এটা তো আমরা করেছি এবং করবো, এটা আমার ছিলই, কিন্তু সেটা করতে গেলে কাজটা ভাগ করে নেওয়া দরকার ছিল, যথাযথভাবে হওয়া উচিত ছিল। যাই হোক, এখন মামলার রায় হয়ে গেছে, মামলার জট সৃষ্টি। তারপরেও কোভিড-19 সময় আমি তখন ভার্চুয়াল কোর্টের ব্যবস্থা করে দিলাম, অনলাইনের জন্য বিচারগুলো যাতে মামলাগুলি তাড়াতাড়ি শেষ হয়। কিন্তু তখন যে জটটা হয়েছে সে জট ছাড়ানোর সময় লাগবে। আমরা বিচারক নিয়োগ দিচ্ছি, নতুন নতুন আদালত ভবন করে দিচ্ছি, বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করে দিয়েছি। বিচার বিভাগ আর্থিকভাবে দায়বদ্ধ ছিল, আর্থিকভাবে সংযুক্ত ছিল প্রধানমন্ত্রী দপ্তরে, সেখান থেকে সেটা আলাদা করে তাদেরকে সম্পূর্ণ আর্থিক সক্ষমতা দিয়েছি।
সম্পূর্ণভাবে আমরা তাদেরকে স্বাধীন করে দিয়েছি। কাজেই সেখানে মামলাগুলি যাতে দ্রুত হয় সেই চেষ্টা আমাদের রয়েছে, এটা করে যাচ্ছি আমরা। কিন্তু ওইভাবে যদি কিছু মামলা আগে থেকে শেষ করে দেওয়া যেত তাহলে আর এত যানজট হতো না, মামলা জট হতো না, এটা আমি বিশ্বাস করি। তারপরেও আমরা প্রযুক্তি ব্যবহারের দিকে নজর দিচ্ছি। মাননীয় স্পিকার, আমরা আমাদের দেশের মানুষের কল্যাণে কাজ করি। উন্নয়নের কথা অনেক বলেছি, এখন আর বলতে শুধু ওইটুকু বলবো যে কাজগুলো আমরা করেছি, যার শুভ ফলটা দেশবাসী পাচ্ছে, সেটাকে স্বীকার করেন। কিন্তু প্রত্যেকটা কাজকে যদি প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে করা হয়, হ্যাঁ, তাতে কি করতে পারেন? জনগণের কাছ থেকে কিন্তু আমাকে দূরে সরাতে পারবেন না। আমার একটা শক্তি হচ্ছে জনগণ, তাদের শক্তি নিয়েই আমি চলি। সেখানে একটা আস্থা সৃষ্টি হয়েছে জনগণের মাঝে যে আমি তাদের জন্য কাজ করি। কাজে ওই আস্থা বিশ্বাসটাই হচ্ছে আমার একমাত্র সম্বল, আর এই সম্বল নিয়েই আমি চলি। এই জন্য আমি কাউকে পরোয়া করি না। যতক্ষণ আমার দেশবাসী আমার পাশে আছে আমি কাউকে পরোয়া করি না। হ্যাঁ, আমি জানি আমার বাবার সাথে একই জিনিস হয়েছে। তার নামে যতগুলি কাজ তিনি করে গেছেন মাত্র 3.5 বছরের মধ্যে, সংবিধান দেওয়া থেকে শুরু এমন কোনো জায়গা সেক্টর নাই যেখানে ভিত্তিটা তিনি তৈরি করে দেন নাই। তারপরেও তার সমালোচনা, তার বিরুদ্ধে নানা কথা লেখা, অনেক কিছু করে তাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়েছে। যখন পায়নি তাকে হত্যা করা হয়েছে, আর আমাকে তো হত্যার জন্য বারবার চেষ্টাই করা হয়েছে, কিন্তু আমি তো বেঁচেই গেছি। সেটাও আমার জনগণ এবং আমার দলের লোকরা সবসময় আমাকে একেবারে ঘিরে রেখেছে এবং নিজেরা জীবন দিয়ে আমার জীবন বাঁচিয়েছে। আমি এখন জনগণের জন্যই কাজ করে যেতে চাচ্ছি এবং কাজ করে যাচ্ছি। আজকে আমাদের লক্ষ্য ছিল 2021, সেটাকে আমরা লক্ষ্য রেখে এই কোভিড-19 অতিমারি সবকিছু অতিক্রম করেও আজ অন্তত বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। হ্যাঁ, মানুষের কিছু কষ্ট, বিশেষ করে সীমিত আয়ের, যেহেতু মুদ্রাস্ফীতি বেড়েছে, সেক্ষেত্রে আমরা পারিবারিক কার্ড দিয়েছি। প্রায় 1 কোটি পরিবারকে কার্ড দেওয়া হয়েছে। চাল, ডাল, তেল, চিনি স্বল্প মূল্যে পায়, সেখানে ভর্তুকি দিচ্ছি। আমরা ছেলে মেয়েদের বিনামূল্যে বই দিচ্ছি। শিক্ষার ব্যবস্থা আমরা ব্যাপকভাবে করে যাচ্ছি। আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে কর্মসংস্থান যাতে আরো বাড়ে, গ্রাম পর্যায়ে কর্মসংস্থান তার ব্যবস্থা আমরা নিচ্ছি। ভূমিহীনদের ঘর করে দিচ্ছি। এখন 21টা জেলা, 334টা উপজেলা ভূমিহীন গৃহহীন মুক্ত আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি, যার জন্য অতি দারিদ্র্যের হার আজকে কমে 25.1 থেকে 5.6 ভাগে নেমেছে। ইনশাআল্লাহ ওই 5.6 ভাগে এদেশে কোনো অতি দরিদ্র থাকবে না। দারিদ্র্যের হার আমরা সেই 41 ভাগ থেকে 18.7 ভাগে এসেছে। যদি কোভিড না হতো, ইউক্রেন যুদ্ধ না হতো, স্যাংশন না হতো, এই মুদ্রাস্ফীতি না হতো, আমরা কিন্তু এটাও কমিয়ে ফেলতে পারতাম। তারপর আমাদের লক্ষ্য আছে, আমরা ইনশাল্লাহ সামনে কমাবো। মুদ্রাস্ফীতির জন্য একটু যে কষ্টটা হচ্ছে, তার জন্য একটাই কাজ করতে হবে, সকলকে উৎপাদন বাড়াতে হবে। নিজের কোনো অনাবাদি জমি থাকবে না, সমস্ত অনাবাদি জমি সকলকে চাষ করতে হবে। নিজের উৎপাদন বাড়িয়ে আমাদের স্বাবলম্বী হতে হবে, সেটাই আমাদের লক্ষ্য। সেই সাথে সাথে আরেকটা কাজ আমরা করেছি, সার্বজনীন পেনশন স্কিম। আমাদের যারা বিশেষ করে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, সাংবাদিকরা আছে, বা যারা সরকারি চাকরি করে না বা নিজেরা কাজ করে খায়, তাদের জন্য ভবিষ্যৎটা নিরাপদ থাকে। তারা জন্য যখন কর্মক্ষীণ হবে বা বয়স্ক হবে, তারা যেন সেখান থেকে পেনশনটা পায়, সেই ব্যবস্থা আমরা করেছি। যারা একেবারে নিম্নবিত্ত তাদের জন্য সমতা একটা স্লট, যেখানে সে যদি 500 টাকা দেয় তাহলে সরকার থেকে আমি 500 টাকা দেব, দিয়ে তার জন্য 1000 টাকা হবে, এবং এইভাবে তার জন্য অন্তত 20 বছর বা 30 বছর পরে সেখান থেকে সে পেনশন নিতে পারবে। একেবারে নিম্নবিত্ত, মধ্যবিত্ত, প্রবাসী, উচ্চবিত্ত সকলের জন্য এই সার্বজনীন পেনশন স্কিম করে দিয়েছি। এটা করা মানে আপনার নিজেকে একটা সুরক্ষা করা, সেই ব্যবস্থাটা আমরা হাতে নিয়েছি। আমরা কিন্তু মানুষের কল্যাণে কি করণীয় সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করি। যাই হোক, আমি আজকে আর বেশি সময় নিচ্ছি না, প্রায় আধা ঘন্টার কাছাকাছি হয়ে গেল। আমি শুধু এটুকুই বলবো যে দেশের কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি। ভোট করবেন সবাই, আর কথায় কথায় ব্যঙ্গ করবেন আর প্রশ্ন তুলবেন,
তার প্রশ্ন তোলার আগে নিজেরা কি করেছেন, কোন দল করেন, সেই দলের জন্ম বৃত্তান্ত থেকে শুরু করে তাদের অপকর্মগুলি একটু চিন্তা করে নেবেন, সেটাই আমরা চাই। আমি মাননীয় স্পিকার, আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় স্পিকার আপনাকে, সেই সাথে আমি ধন্যবাদ জানাই আমাদের উপনেতা ডেপুটি স্পিকার এবং সে আমাদের বিশেষ করে যারা কাজ করেছেন। আমি সেই এটা বোধহয় করে দিচ্ছি, তাহলে ভালো হবে সবার জন্য। আমাদের সংসদ পরিচালনায় ডেপুটি স্পিকার, মাননীয় ডেপুটি স্পিকার, মাননীয় সংসদ উপনেতা, মন্ত্রিসভার সদস্যবৃন্দ, মাননীয় চিফ হুইপ, হুইপবৃন্দ, সকল মাননীয় সংসদ সদস্যকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আমাদের বিরোধী দলের নেতাকে ধন্যবাদ জানাই, বিরোধী দলের উপনেতা ও বিরোধী দলের চিফ হুইপ সহ বিরোধী দলের সকল সংসদ সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাচ্ছি সভাপতিমণ্ডলীর সদস্যকে, আন্তরিক ধন্যবাদ জানাই সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব সহ কর্মচারীবৃন্দ, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং ডাক্তার, পুলিশ, ফায়ার সার্ভিস, গণপূর্ত, বিদ্যুৎ, টেলিফোন বিভাগ, নিরাপত্তা বাহিনী সহ সংশ্লিষ্ট সকল সেবাদানকারী প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গকে, জাতীয় দৈনিক পত্রিকা, বিভিন্ন সংবাদ সংস্থা, বাংলাদেশ বেতার, সংসদ বাংলাদেশ, বাংলাদেশ টেলিভিশন, সংসদ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশন এবং বেসরকারি টিভি চ্যানেল সহ সকল গণমাধ্যম, সাংবাদিক কর্মী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বেশি দূর না, আবার কয়েকদিন পরে আমাদের দেখা হবে, আমাদের বাজেট সেশন শুরু হবে। এবারে বাজেটও সুষ্ঠুভাবে আমরা দিতে পারবো, বাজেটও আমরা প্রণয়ন করছি। কাজেই আমি দেশবাসীর সেই সহযোগিতা চাই এবং এটুকু বলবো যে খরায় কষ্ট পেয়েছে সবাই রোদে, তবে জুন মাসে আবার গরম দেখা দিতে পারে। এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পরে আবার রোদ হবে, আবার গরম হবে। সবাই নিজেকে সুরক্ষিত রাখবেন, সেটাই আমি আহ্বান করব। কারণ নিজেরটা নিজেরই করে নিতে হবে, যাতে এই রোদে কখন যেন ক্ষতিগ্রস্ত না হয়। আর আমাদের মাননীয় সংসদ সদস্য সবাইকে আমি ধন্যবাদ জানাই, যার যার এলাকায় যে মানুষের পাশে দাঁড়াবেন, মানুষের জন্য কাজ করবেন। মাননীয় স্পিকার, আমি আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই সংসদ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ, জয় যুব। আবার দেখা হবে।